এটা একটা কঠিন লড়াই এবং বিজেপি নীতিশ কুমারকে সবচেয়ে বড় কাটা বলে মনে করে। আজকে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কমিউনিজম আর কাস্টেইজমের সাথে সাথে কর্পোরেট লুটও একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেস তো লড়ছে এবং সে আঞ্চলিক দলগুলোকেও শেষ করে দেবে। সুতরাং কংগ্রেস কমিউনিজমের বিরুদ্ধে একটা অনেক বড় ফাইটিং ফোর্স। এখন বিহারের মানুষকে ঠিক করতে হবে যে বিহারের নির্বাচন বিহারেই থাকবে নাকি গুজরাটে যেতে দেওয়া হবে। প্রথম প্রশ্ন হলো, এই নির্বাচনে নীতিশ কতটা গুরুত্বপূর্ণ? কারণ তিনি সাম্প্রদায়িক নন, তিনি বরং মুসলিম প্রার্থী দিয়েছেন। আমার তাই মনে হয়। প্রথমত আপনাদের সবাইকে বিহারে স্বাগত জানাই। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমার মনে হয় যখনই কোনো রাজ্যে নির্বাচন হয় মানুষের মনে একটাই প্রশ্ন থাকে, এই সরকার রাখবো নাকি এই সরকার বদলাবো। তাই স্বাভাবিকভাবেই এখানেও কেন্দ্রীয় প্রশ্ন হলো যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন এবং জেডিইউ সরকার চালাবে, নাকি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন না এবং জেডিইউ সরকার চালাবে না। প্রশ্নটা তো একই। এখন পর্যন্ত যা স্পষ্ট হয়েছে তা হলো বিজেপি শুধু এখন নয়, 2020 সালের নির্বাচন থেকেই নীতিশ কুমারকে শেষ করতে, জেডিইউকে গিলে ফেলতে এবং জেডিইউ এর ভোট ব্যাংককে নিজের করে নিতে চায়। এবং 2020-তে উনি এই কাজটা ঠিকমতো করতে পারেননি। চিরাগ পাসওয়ানকে ব্যবহার করা হয়েছিল, কিন্তু এই পরিকল্পনায় তারা সফল হননি। তাই এবার বিজেপি অন্য পথ অবলম্বন করেছে। তারা ইতিমধ্যেই জেডিইউকে কবজা করে ফেলেছে এবং পরে মুখ্যমন্ত্রীর পদ কবজা করতে চায়। বিজেপির পরিকল্পনা খুবই স্পষ্ট। তাই আপনি দেখবেন যে কোনো যৌথ সাংবাদিক সম্মেলন হচ্ছে না। এনডিএ একটি জোট, কিন্তু আদতে এটি বিজেপির জোট। এর মধ্যে এনডিএর মতো কিছু নেই। বিজেপি আধিপত্য করছে, বিজেপি প্রচারের নেতৃত্ব দিচ্ছে, এই সবই বিজেপির ম্যানেজমেন্ট। এবং আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো যে প্রাথমিকভাবে বিজেপি নীতিশজির সাথে তাই করতে চায় যা শিন্দের সাথে করা হয়েছিল। অর্থাৎ পরিকল্পনা হলো নীতিশজিকে বিহারের একনাথ শিন্ডে বানানো। কিন্তু প্রশ্ন হলো, বিজেপি যদি নীতিশজির সাথে এমনটা করে তাহলে ওর সমর্থকদের কি হবে? তারা এখন ভাবছে এটা বিজেপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে এবং জেডিইউ এর ভোটারদের সামনেও এই চ্যালেঞ্জ রয়েছে। এবং আমরা শুধু তাদের এবং বিহারের সমস্ত ভোটারদের এটাই বলতে চাই যে উত্তরপ্রদেশ আমাদের প্রতিবেশী রাজ্য এবং উত্তরপ্রদেশে আমরা যা দেখেছি তা হলো এসপি এবং বিএসপির লড়াইয়ের মধ্যে একজন বিজেপি মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। সুতরাং এখানে এমনটা হওয়া উচিত নয় যে শক্তিগুলিকে বিহারের রাজনীতি নিয়ন্ত্রণে রেখেছে তা সে সাম্প্রদায়িক শক্তিই হোক, যাদের নীতিশ কুমার বিজেপির সাথে থাকাকালীনও মাথা তুলতে দেননি, বা সংরক্ষণ বিরোধী শক্তি বা কর্পোরেট পন্থী শক্তি যা এখন খুব দ্রুত মাথাচাড়া দিতে শুরু করেছে, তারা সফল হয়ে যায়। এবং আপনাকে একটা সাম্প্রতিক উদাহরণ দিই। ভাগলপুরের পীরপৈতিতে আদানিকে একর প্রতি 1 টাকায় জমি লিজ দেওয়া হয়েছে। হাজার হাজার একর জমি দেওয়া হয়েছে এবং বিহার সরকার ও আদানির মধ্যে স্বাক্ষরিত মৌতে শুধু সস্তায় জমিই দেওয়া হয়নি, বরং বিহার সরকার এই গ্যারান্টিও দিয়েছে যে তারা সবচেয়ে দামি বিদ্যুৎ কিনবে। পাশের রাজ্য উত্তরপ্রদেশে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে, ইউনিট প্রতি 3.5 টাকায় বিদ্যুৎ কিনবে। বাংলায় আদানির কাছ থেকে 3.75 টাকায় বিদ্যুৎ কেনা হবে, অথচ বিহারে তা কেনা হবে 7 টাকায়। মানে জমি হলো সরকারের আর সরকার হলো জনগণের। সেটা কে পাচ্ছে? প্রধানমন্ত্রীর বন্ধুকে, আর তারপর প্রধানমন্ত্রীর বন্ধুরা বিহারের সম্পদ থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। সেটা শুধুমাত্র বিহারের মানুষের কাছেই চড়া দামে বিক্রি করা হবে। এই মডেলটি বাস্তবায়ন করার জন্য বিজেপি নিজেদের মুখ্যমন্ত্রী বসাতে চায়। কিন্তু আমরা আশাবাদী, কারণ বিহারে লড়াইটা একেবারে কাঁটায় কাঁটায়। আর হয়তো বিহারের মানুষ নীতিশ কুমারজি, লালুজি, মল্লিকার্জুন খার্গেজি, বামপন্থী এবং অন্যান্য সমস্ত দলের সমর্থক যারা মূলত বিহারি, তারা এই খেলাটা বুঝতে পারছেন এবং বিজেপির এই ষড়যন্ত্র সফল হতে দেবেন না। একটা কাঁটায় কাঁটায় টক্কর। এটা একটা জোরদার লড়াই।
ওইটা একটা কাঁটায় কাঁটায় টক্কর, এবং বিজেপি নীতিশ কুমারকে সবচেয়ে বড় কাঁটা বলে মনে করে। ওই কঠিন লড়াইয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অমিত শাহ, যাকে আমরা ভালোবেসে জয় শাহের বাবা বলি, সেই কাঁটাটা সরাতে চান। না, আমি এই নির্বাচন নিয়ে কথা বলতে চাই না, বরং কংগ্রেস পার্টির অবস্থান নিয়ে বলতে চাই। 1990-এর দশকের নির্বাচনের পর থেকে আপনারা কখনো 30টার বেশি আসন জেতেননি। কংগ্রেস কি ইউপি আর বিহারকে ছেড়ে দিয়েছে কারণ সেখান থেকে কোনো জাতীয় স্তরের নেতা আসছেন না? মনে হয় আপনাদের সব সময় এমন আসন দেওয়া হয় যেগুলো ভালো নয়। মানে কংগ্রেস কি এই রাজ্যগুলিতে চূড়ান্ত পতনের মুখে? দলটা কি ঠিক করে ফেলেছে যে তারা পশ্চিম আর দক্ষিণে লড়বে, আর তারা কি বিহার, বাংলা আর ইউপির আশা ছেড়ে দিয়েছে? কারণ মনে হচ্ছে ব্যাপারটা এমন নয় যে রাহুল গান্ধী একটা যাত্রা করবেন আর তারপরেই হঠাৎ করে আশা করবেন যে দেশ তাকে ভোট দেবে। তাহলে ব্যাপারটা কি? বিহার আর উত্তরপ্রদেশের জন্য কংগ্রেসের রণকৌশল? আপনার প্রশ্নের সাথে যদি আমি কিছু যোগ করি, কি যোগ হচ্ছে? প্রথমত, কংগ্রেস পার্টির জন্য বিহার আর ইউপি গৌণ নয়, এগুলো মুখ্য। কেন? আমি প্রমাণ সহ বলছি। রাহুল দুটো জায়গা থেকে নির্বাচনে লড়েছিলেন, রায়বরেলি আর ওয়ানাড। ওয়ানাডের আসনটা ছেড়ে দিয়ে তিনি রায়বরেলির সাংসদ। তাই এমনটা নয় যে আমরা বিহার আর ইউপিকে ছেড়ে দিতে চাই। দ্বিতীয়ত, কংগ্রেসের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি তৈরি হয়েছিল, আর সেই একই রাজনৈতিক শক্তির সঙ্গে আমাদেরও একটা রাজনৈতিক বোঝাপড়া আছে। সাম্প্রদায়িকতার প্রশ্নে যে শক্তি আমাদের বিরুদ্ধে তৈরি হয়েছিল, আজকে আমরা সেই শক্তির সাথেই জোটে আছি। অর্থাৎ একসময় লালুজি, নীতিশজি, মুলায়মজি আর মায়াবতীজি সকলেই কংগ্রেস বিরোধী আন্দোলন থেকে উঠে এসেছিলেন, কিন্তু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে আমরা তাদের সঙ্গে জুটেছিলাম। আর আজকে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সাম্প্রদায়িকতা আর জাতপাতের সঙ্গে সঙ্গে কর্পোরেট লুটও একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যদি জনকল্যাণকামী রাষ্ট্রটাই না বাঁচে, গণতন্ত্রের মূলনীতি হলো যে এক ব্যক্তি সমান এক ভোট। যদি এই ব্যবস্থাটাই না বাঁচে, তাহলে কংগ্রেস কি, বিজেপি কি, আরএসএস কি, এসপি কি, বিএসপি কি, আরজেডি কি? এতে সবচেয়ে বড় সুবিধাভোগী কে? যার গণতন্ত্রের সাথে কোনো সম্পর্ক নেই,
যার সংবিধানের সাথে কোনো সম্পর্ক নেই, সেটা হলো আরএসএস বিজেপি। তারা কংগ্রেস বিরোধী আন্দোলনকে অনেকভাবে ব্যবহার করে ক্ষমতায় এসেছে। আজ যখন এটি সবচেয়ে বড় রাজনৈতিক আধিপত্যে পরিণত হয়েছে, তখনও এটি কংগ্রেসের সাথে লড়াই করছে। একই সাথে এটি আঞ্চলিক দলকেও শেষ করে দিচ্ছে। সুতরাং যেখানে একটি আঞ্চলিক শক্তি আছে, কংগ্রেস পার্টি চায় যে সেই রাজ্যে জোটের নেতৃত্ব প্রধানত আঞ্চলিক দলটি দিক এবং আমরা তাতে একজন সমর্থকের ভূমিকা পালন করতে চাই। যেখানে বিজেপির সাথে আমাদের সরাসরি লড়াই, সেখানে আমরা আমাদের বেশি শক্তি প্রয়োগ করি। এর মানে এই নয় যে বিহার এবং ইউপি আমাদের অগ্রাধিকার নয়, ব্যাপারটা তা নয়। শারীরিকভাবে এবং কৌশলগতভাবে এটা দেখার জন্য করা হচ্ছে যে কংগ্রেস এতে কি যোগ করতে সক্ষম। দেখুন, আমি মানি যে একটি মাত্র পদযাত্রা সরকার পরিবর্তন করবে না, কিন্তু যে বিষয়টির উপর ভিত্তি করে সেই পদযাত্রা তা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে যখন ভারত জোড়ো যাত্রা হয়েছিল, সেই যাত্রা ছিল ঘৃণার বিরুদ্ধে। যে সাম্প্রদায়িক বিভাজন ঘটছে এবং যেভাবে সমাজ বিভক্ত হচ্ছে, এমনকি বিনার টেবিলেও তার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন ছিল। সরাসরি প্রভাব পড়েছিল কিনা এটা আমার বিশ্বাস, এবং কংগ্রেস পার্টিও বিশ্বাস করে যে কংগ্রেসের 100 আসনের গণ্ডি অতিক্রম করতে ভারত জোড়ো যাত্রার একটি ভূমিকা ছিল। তাই আমরা এই যাত্রার গুরুত্ব অস্বীকার করতে পারি না। বিহারে কংগ্রেস পার্টির অবস্থা কি? কংগ্রেস কি প্রচার করছে? কংগ্রেস মূলত দুটো জিনিস যোগ করে। কংগ্রেস পার্টি শুধু আজ থেকে নয়, অনেক আগে থেকেই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। যদিও আমরা বলি যে আমরা গান্ধীর বিচারধারা অনুসরণ করছি, তাহলে যদি গডসেসের আধিপত্য বেড়ে যায়, সেই লড়াইটা গান্ধীকে ছাড়া লড়া যাবে না। সুতরাং কমিউনিজমের বিরুদ্ধে কংগ্রেস একটি খুব বড় সংগ্রামী শক্তি এবং এর অন্যান্য জোটের সাথে যুক্ত হওয়া উচিত। একটা তো এই সংযোজন, আর অন্যটা হলো যে দেখুন, একটা আঞ্চলিক দলের সীমাবদ্ধতা হলো একটি মাত্র জাতের দল হওয়া। কংগ্রেস পার্টির সেই ঝুড়িতে আরো বর্ণ ও সম্প্রদায়কে যুক্ত করার ক্ষমতা আছে। এখন আমরা কতটা যোগ করতে পেরেছি আর কতটা পারিনি সেটা অন্য প্রশ্ন। আমরা বিশ্বাস করি যে হতাশায় ডুবে না গিয়ে তাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করার আশা নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত। আর এটা আমার নিজের অভিজ্ঞতা। বিহারে দুটো যাত্রা হয়েছে। কংগ্রেস পার্টি ছাত্র ও যুব শাখা পলায়ন বন্ধ করুন, চাকরি দিন নামে একটি পদযাত্রার আয়োজন করেছিল। সেটা একটা পরিবেশ তৈরি করেছিল। এটা ছিল সম্পূর্ণভাবে বিহার নির্দিষ্ট একটি যাত্রা, যা তার মৌলিক বিষয়গুলির উপর কেন্দ্রিত ছিল। যখন দ্বিতীয় যাত্রা ভোটার অধিকার মার্চ অনুষ্ঠিত হলো, আমি বারবার বলি যে এটি বিহার নির্বাচনের সাথে সম্পর্কিত কোনো যাত্রা ছিল না। এটা আমাদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে সারা দেশে প্যান ইন্ডিয়া যে প্রশ্নগুলো উঠেছে তার সাথে সম্পর্কিত তো একটি। সুতরাং ভোটার জোড়ো ভোটার অধিকার যাত্রা সরাসরি বিহারের সাথে সম্পর্কিত নয়, কারণ এটি অন্যান্য রাজ্যের নির্বাচনের সাথেও যুক্ত। এই ভিত্তিতে নির্বাচন হবে না। তারপরেও নির্বাচনটা বিহারের ইস্যুতেই লড়া হবে এবং সেটাই নিশ্চিত করা আমাদের প্রচেষ্টা। কিন্তু এই ইস্যুগুলো এতটাই আন্তঃসংযুক্ত যে ভোট চুরি করে তৈরি হওয়া সরকার সেইভাবেই ভাগলপুরে জমি চুরি করবে। ওরা তো বীজ চুরি করবেই। ভোট চুরি করে তৈরি হওয়া সরকারে পেপার লিক হবে, তাতে দুর্নীতি আরও বাড়বে। এবং ভোট চুরি করে তৈরি হওয়া সরকারে শুধু জনগণের ভোটই চুরি হয় না, এমএলএদেরও চুরি করা হয়। আর এখন বিজেপি জেডিইউ এর সিএম নীতিশ কুমারকে চুরি করার পরিকল্পনা করছে। সুতরাং ভোট চুরি আসলে মানুষের মৌলিক সমস্যাগুলোর সাথে সরাসরি যুক্ত। কিন্তু ভোট চুরির প্রশ্নটা শুধু বিহার নির্বাচনের প্রশ্ন নয়, এটা একটা সর্বভারতীয় প্রশ্ন। তাহলে আমার একটা ছোট সম্পূরক প্রশ্ন আছে। যদি গণতন্ত্রকে সমর্থন করতে হয়, তবে আপনারা যেসব ভালো কাজের কথা বলছেন সেগুলো করুন। আপনাদের সংগঠনের মাঠ পর্যায়ে কর্মী আছে, কিন্তু কংগ্রেসের কাছে আপনাদের বার্তা শুধু নির্বাচনের সময় নয়, বরং 5 বছর ধরে ছড়িয়ে দেওয়ার মতো কোনো নিবেদিত শক্তি নেই। দেখুন, সাংগঠনিকভাবে আমি একমত। আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং আমরা সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করে চলেছি। কিন্তু এমনটা নয় যে আমরা মাটিতে সংগঠন তৈরি করার চেষ্টা করছি না। দেখুন, আমরা প্রায় 60টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি, কিন্তু আমাদের পর্যবেক্ষকরা সব জেলায় আছেন। এবং যখন আমরা আসন বন্টনের আলোচনায় যাচ্ছিলাম, তখন আমাদের লক্ষ্য ছিল যে আমরা একই জেলায় একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইনি।
লেখক প্রত্যেক জেলায় অন্তত একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য সেটাই যা আপনি বলছেন, যে আমাদের শুধু নিজেদের আসনে নির্বাচন লড়া উচিত নয়, কারণ কংগ্রেস পার্টি একটা রাজনৈতিক শক্তি, একটা রাজনৈতিক সংগঠন, একটা রাজনৈতিক আখ্যান। যদি 243টা আসনে এটা কার্যকর না হয়, তাহলে আমরা যে ভ্যালু অ্যাডিশনের কথা বলছি সেটা আমরা যোগান দিতে পারবো না। এবং পরিশেষে যদি আমরা ভ্যালু অ্যাড করতে না পারি, তাহলে আমরাও শূন্য হব, আপনিও শূন্য হবেন এবং ফলও শূন্য হবে। তাই আমাদের লক্ষ্য হলো সংগঠন, এবং সংগঠনের ব্যাপার হলো স্যার, এটা নির্বাচনের সময় তৈরি হয় না, এটা নির্বাচনের আগে তৈরি হতে শুরু করে এবং নির্বাচনের পরেও তৈরি হতে থাকে। কংগ্রেস পার্টির তরফ থেকে আমি আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের জন্য এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সংগঠন তৈরির কাজ যা শুরু হয়েছে তা নির্বাচনের আগেও হচ্ছে এবং নির্বাচনের পরেও চলতে থাকবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সংগঠন ছাড়া আপনারা মানুষের কাছে রাজনৈতিক আখ্যানটা কিভাবে নিয়ে যাবেন? তাই সংগঠনকে তৈরি করা এবং শক্তিশালী করাটা খুব জরুরি। স্যার, আমি আপনাকে রামায়ণের একটা ছোট পৌরাণিক পাঠ বলি। রাম একজন রাজা ছিলেন এবং প্রভু রামচন্দ্রকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে তিনি সীতাকে রাখবেন কিনা। তিনি এমনকি সীতার অগ্নি পরীক্ষাও নিয়েছিলেন। তারপরও তারা সীতার সাথে কি করেছিল? আবার বনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কারণ কাকে বানানো হয়েছিল? সেটা ধোপার জন্য। বুঝতে পারছেন? আমার এটাই বলার আছে। এখন দুজনের ব্যাপারে প্রশ্ন তো আপনিই করেছেন, আর আমরা দুটো প্রশ্নকে পাশাপাশি রাখবো। তাদের কথা শোনার পর মনে হচ্ছে যে কংগ্রেস পার্টি আদৌ কোনো গুরুত্বপূর্ণ শক্তি নয়। মোটামুটি এটাই প্রশ্ন। আচ্ছা, যদি তারা গুরুত্বপূর্ণ না হয়, তাহলে বিহারের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এবং সমস্ত বিজেপি নেতারা রাহুল গান্ধী আর কংগ্রেসকে নিয়ে কথা বলছেন কেন? আপনি যখন আমাদের কংগ্রেস নিয়ে প্রশ্ন করছেন, তখন এটা তো স্পষ্টই যে আমরা কংগ্রেসে আছি, তাই আপনি কংগ্রেস নিয়ে প্রশ্ন করছেন। কিন্তু আপনি যদি আরজেডির কোনো নেতাকে প্রশ্ন করেন, তারাও কংগ্রেসের কথা তুলবেন। জেডিইউ এর সাথে কথা বলুন, কখনো কংগ্রেস। বিজেপির সাথে কথা বলুন, তখনও কংগ্রেস। কংগ্রেসটা কি? দেখা যাক কি হয়। কখনো কখনো অশ্বত্থ গাছে ভূত থাকে না, এটা গল্পে হয়। ব্যাপারটা হলো, এখন যেহেতু গ্রামগুলো শহরে বদলে গেছে আর অশ্বত্থ গাছটাও চলে গেছে, ভূতটাও অশ্বত্থ গাছ থেকে সরে একটা ফ্ল্যাটে চলে এসেছে। রাজনৈতিক আখ্যানেও নয়। এইভাবে কিছু জিনিস ইচ্ছাকৃতভাবে সামনে আনা হয় যাতে আসল প্রশ্নগুলোকে উপেক্ষা করা যায়। মহাজোটে আসন নিয়ে যা হয়েছে তা খুবই স্পষ্ট, এটা নতুন কিছু নয়। যখন তিনটে দল একসাথে আসে, তখন আসন বন্টন আখ্যানের এত বড় অংশ হয়ে ওঠে কেন? যাতে এনডিএর ভেতরে আসন বন্টন নিয়ে যে লোক দেখানো কুস্তি চলছে তা নিয়ে একেবারেই আলোচনা না হয়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এটা পরস্পর বিরোধী কি করে হতে পারে? আপনি বলছেন কংগ্রেস 10ম স্থানে থাকা দল আর আলোচনার ক্ষেত্রে 1 নম্বর দল। এর মানে হলো, রামায়ণের গল্পে যদি ধোপা কথা না বলতো, তাহলে ভগবান শ্রীরাম অগ্নি পরীক্ষা করানোর পরেও অন্তত সীতাকে নিজের সাথে রাখতেন। কংগ্রেস এই দেশের সবচেয়ে বড় বিরোধী দল, আর সেটা এই দেশের মানুষই ঠিক করেছে। আপনাদের মধ্যে কেউ এটা করেন? এখন যেহেতু এটা সবচেয়ে বড় বিরোধী দল, এর দায়িত্ব সবচেয়ে বড়, আর যখন সেই দায়িত্ব পালন করার চেষ্টা করে, তখন এটা স্বাভাবিক যে একটি বহুদলীয় জোটে কিছু বিষয় নিয়ে বিতর্ক হবে। কিন্তু সেই বিতর্কটাকে একটা বিরাট সংলাপ হিসাবে এমনভাবে সাজানো হয় যাতে আমরা যদি একটা সাক্ষাৎকারে 8 ঘন্টা কথা বলি, তার মধ্যে 20 মিনিট শুধু কংগ্রেসের ইতিহাস রক্ষা করতেই চলে যায়। নেহেরু কি করেছেন, ইন্দিরা কি করেছেন, গান্ধী কি করেছেন, আর 20 বছর ধরে এনডিএ সরকার বিহারে আছে, 20 বছর ধরে, তা নিয়ে কোনো প্রশ্নই উঠবে না। আপনি আমাকে বলুন যে 2020 সালে এনডিএ একসাথে ছিল,
চিরাগ পাসওয়ান আলাদা হয়ে গিয়ে শুধু জেডিইউ এর আসনে নির্বাচন লড়েছিলেন। মহাজোটের অবস্থা কি তার থেকেও খারাপ? আরজেডির জন্য কংগ্রেস পার্টি কি চিরাগ পাসওয়ানের চেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে? কিন্তু এই নির্বাচনে কংগ্রেস এবং আরজেডির মধ্যে একটি তৈরি করা বিবাদ নিয়ে এত আলোচনা হচ্ছে, যদিও সবকিছু ঠিকঠাক এবং স্বাভাবিক আছে, কিন্তু 2020 সালে চিরাগ পাসওয়ান এবং নীতিশ কুমারের মধ্যেকার বিবাদ নিয়ে, অথবা এখন এনডিএতে যা হচ্ছে তা নিয়ে কি এত আলোচনা হয়েছিল? আমরা তো কয়েকটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই করছি, ওদের মধ্যে আড়ালে যে লড়াই চলছে তা নিয়ে আলোচনা হচ্ছে। কংগ্রেস একেবারেই মাথা ব্যথার কারণ নয়, এবং আমি এই কথাটা আজ অতিরিক্ত উৎসাহ, অহংকার বা অতি আত্মবিশ্বাসের বসে বলছি না। এটাই বাস্তবতা। যতক্ষণ না কংগ্রেস পার্টি শক্তিশালী হচ্ছে এবং ভালো ফল করছে, ততক্ষণ বিজেপিকে ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে না। বিজেপি বিরোধী হিসেবে আমরা যত তাড়াতাড়ি এই সত্যিটা মেনে নেব, তত তাড়াতাড়ি আমরা এই দিকে সৃজনশীলভাবে কাজ করা শুরু করব। আমরা এই ব্যাপারটা যত দীর্ঘায়িত করব, আমরা 20-ও একই কথা বলছিলাম, সেই সময় আমরা কংগ্রেসে ছিলাম না, 20-সেও বলছি এবং 30-সেও একই কথা বলবো। আমার বক্তব্য হলো এই ব্যাপারটা বোঝা উচিত। আজ এই দেশে রাজনীতি স্পষ্ট হয়ে গেছে। একদিকে সাম্প্রদায়িক জাতপাতবাদী কর্পোরেট লুটেরাদের জোট, সঙ্গে দুর্নীতিগ্রস্ত আমলা আর আপোষকারী রাজনীতিবিদরা, আর অন্যদিকে এই দেশের সাধারণ মানুষ। তাদেরকেই ঠিক করতে হবে যে প্রজা থেকে নাগরিক হয়ে এখন যারা একটা সংখ্যায় পরিণত হচ্ছেন, তারা নিজেদের নাগরিকত্ব বাঁচাবেন কিনা। আমরা যখন ভোটার অধিকার যাত্রা করছিলাম, তখন আমরা বারবার এই প্রশ্নটা তুলে ধরছিলাম যে এই ব্যাপারে জেলা শাসককে নাগরিকত্ব পরীক্ষা করার অধিকার কে দিয়েছে, আর কেন এই এনআরসির বয়ানটা পিছনের দরজা দিয়ে ঢোকানো হচ্ছে। নির্বাচন কমিশনের প্রথম কাজ হলো মানুষকে অন্তর্ভুক্ত করা। ভারতের ইতিহাসে প্রথমবার মানুষদের বাদ দেওয়া হচ্ছে। আমাদের মহান গণতান্ত্রিক ভাবধারাতে বদলানোর চেষ্টা করা হচ্ছে। আর আপনি দেখুন, এটাই হলো ধরন। প্রথমে ওরা বিধায়কদের কিনছিল, সংরক্ষণের রাজনীতি শুরু হলো যখন ভাবনাটা এলো বিধায়কদের কেন কিনবো। যখন ওরা সরাসরি ভোটারের কাছ থেকে ভোট চুরি করছে, তখন বিধায়কদের কিনতে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। এবার বলুন, ওরা মহারাষ্ট্র থেকে বিধায়কদের নিয়ে গিয়ে গুয়াহাটিতে রাখছে, গুয়াহাটির বিধায়কদের ওরা ওদিকে কর্ণাটকে রাখছে, কর্ণাটকের বিধায়কদের রাজস্থানে রাখা হচ্ছে। অমিত শাহ কেন এমন একটা লজিস্টিক্যাল সমস্যা নিতে যাবেন? তো কারা বললেন যে যখন পুরো প্রতিষ্ঠানকে দখল করা হয়, মিডিয়াতে দখল করা হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দখল করা হয়, নির্বাচন কমিশন। এবার দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রীকে, একজন বিজেপি নেতাকে এই অধিকার কে দিয়েছে যে বিহারের পরবর্তী নির্বাচন এক দফায় হবে তা ঠিক করা। এর মানে হলো যে জ্ঞানেশ গুপ্তর ব্যাপারে আমরা যা বলছি তা হলো যে তিনি আদতে বিজেপির জন্য একটি সেলের মতো কাজ করছেন। যদি তারা তা না করত, তাহলে নির্বাচন কমিশনের বলা উচিত, আপনি কে, আপনি কিভাবে ঠিক করতে পারেন নির্বাচন এক দফায় হবে নাকি দুই দফায় হবে। দেখুন, একেই বলে মনোপলি। বাজারের মনোপলি, রাজনীতির, শিক্ষা ব্যবস্থার, গণতান্ত্রিক ব্যবস্থার, রাজনৈতিক ব্যবস্থার। এবং যদি আমরা এই মনোপলি ভাঙতে চাই, তাহলে আমাদের আসন প্রশ্ন নিয়ে কথা বলতে হবে। নেহরু এই দেশ শাসন করছেন না, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নন, কংগ্রেস নাই। ক্ষমতায় কংগ্রেস সবচেয়ে বড় বিরোধী দল। আর যদি আপনি সত্যিই এই মোদানি নেক্সাসকে, মোদি এবং আদানি, কর্পোরেট লুট এবং দুর্নীতিগ্রস্ত দাঙ্গা এবং দুর্নীতি এবং সাম্প্রদায়িক রাজনীতিকে হারাতে চান, তাহলে আমাদের একসাথে আসতে হবে। তাহলে কেন? এবং আমরা প্রস্তুত, আমরা ঐক্যবদ্ধ হতে প্রস্তুত, আমরা ঐক্যবদ্ধ হতে প্রস্তুত। সেই জন্য যেখানেই কোনো আঞ্চলিক দল নেতৃত্ব দেয়, আমরা সেই আঞ্চলিক দলকেই মুখ হিসেবে থাকতে দিই। কিন্তু তার মানে এই নয় যে আমরা শুধু রাজনীতি ছেড়ে দেব, জায়গা ছেড়ে দেব আর আমাদের নিজেদের গণহিত ত্যাগ করব। আর যদি আমরা এটা ছেড়ে দিই, তাহলে সবচেয়ে বড় লাভবান আমাদের জোট হবে না, হবে বিজেপি। কোনো আঞ্চলিক দলকে যদি সবার দল হতে হয়, এ থেকে জেড পর্যন্ত, তাহলে এটা বোঝাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি কোনো আঞ্চলিক দলের নাম নিচ্ছি না, আমি যে কোনো আঞ্চলিক দলের কথা বলছি। একমাত্র কংগ্রেসই এটা সম্ভব করতে পারে। কেন? এমনটা নয় যে কংগ্রেসের কোনো অবতার হয়েছে, তাহলে এটা এই কারণে যে কংগ্রেসের জন্ম সেখান থেকেই, তাই না? স্বাধীনতা আন্দোলনের গর্বের কারণে কংগ্রেস সবার দল হতে
এবং বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে ও লড়াই করতে অক্ষম। দেখুন, আমি খুব খুশি যে আমাদের নেতারা, বিশেষ করে মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী, এই কাজটা খুব ভালোভাবে করে আসছিলেন। নিঃসন্দেহে আমি মনে করি ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থায় এটি একটি খুব বড় উন্নয়ন যে মহিলারা নিজেরাই একটি ভোট বেস হওয়ার পথে। এবং এই প্যাটার্নটা আপনি বিভিন্ন রাজ্যে দেখতে পারেন, বিহার সমেত। সুতরাং কেউ অস্বীকার করতে পারবে না যে আজ মহিলারা নিজেরাই একটা ভোট ব্যাস। কিন্তু এর মানে এই না যে ধর্ম আর জাতি একটা ফ্যাক্টর হবে না। এটা এমন যে আমাদের দেশ এতটাই বৈচিত্র্যময় যে এতে প্রত্যেকটা মানুষের অনেক স্ট্যাটাস আর অনেক ভূমিকা আছে। এটা এমন যে আপনি একজন ছেলে, আপনি একজন স্বামী, আপনি একজন বন্ধু, আপনি একজন প্রেমিক। একইভাবে মহিলারা একটা বেস, একটা খুব গুরুত্বপূর্ণ বেস, কিন্তু অন্য ফ্যাক্টরগুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ। একজন মহিলা ভোটারের জন্য যিনি অ্যান্টি বিজেপি, তার ধর্মও একটা ফ্যাক্টর। এবং মোদিজি যতই বলুন যে তারা 3 তালাক আইন এনেছেন, তাতে কোনো ফারাক পড়ছে না। তিনি মহিলাদের যে স্কিমগুলো দিচ্ছেন তা নীতিশজির বিদ্যমান ভোট বেসের সাথে যুক্ত হবে, যা জাতি ও সম্প্রদায়ের উপর ভিত্তি করে তৈরি। এবং যে এলাকাগুলোতে এই সম্প্রদায়গুলোর উপর ভিত্তি করে তার ভোট ব্যাংক নেই, সেখানে এর কিছুটা প্রভাব পড়বে। মানে এর খুব একটা প্রভাব পড়বে না। তাহলে এটা কি? এটা এক্সক্লুসিভ, কিন্তু সেইভাবে না। এটাকে এইভাবে দেখতে হবে। উদাহরণস্বরূপ এটাকে আরো স্পষ্ট করার জন্য এনডিএর ভোট বেসের কথা ভাবুন। তাই এনডিএর ভোটার বেস, এবং আরো নির্দিষ্টভাবে বললে বিজেপির ভোট বেস, নীতিশ কুমারকে পছন্দ করতে পারে না এবং করেও না। কিন্তু তার পরিবারের মহিলারা নীতিশ কুমারকে পছন্দ করবেন এবং তাকে ভোট দিতেও পারেন। সেই কারণেই তাদের প্রশ্নের উত্তরে আমি বলছিলাম যে বিশৃঙ্খলা শুধু মহাজোটে নেই। বিশৃঙ্খলাটা দেখানো হচ্ছে, ঠিক ততটাই বিশৃঙ্খলা এনডিএতেও আছে। আমার ধারণা, যেভাবে নীতিশ কুমার বেশ কয়েক বছর ধরে মহিলাদের একটি ভোটার বেস হিসাবে তৈরি করেছেন, তাতে তিনি লাভবান হবেন। এবার এটা দেখা গেছে যে মানুষ জাতপাত নিয়ে খোলাখুলি কথা বলছে না এবং অন্য বিষয় নিয়ে কথা বলছে। কিন্তু আপনি বিশ্বাস করেন যে যদি জাতের ভিত্তিতে ভোট পড়ে তাহলে এনডিএ লাভবান হবে। এর কারণটা কি? আপনি এমনটা কেন বলছেন? আমি এটাকে অন্যভাবে বলি। এটা আরো পরিষ্কারভাবে বোঝা যায় যখন বিহারে বিজেপির দৃষ্টিকোণ থেকে দেখা হয়। আমার মনে হয় বিজেপির জন্য শুধু বিহারেই নয়, উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্যেও হিন্দু মুসলিম বিষয়টি তার জাতীয় বয়ান, তার জাতীয় পাঠ্যক্রম। কিন্তু সে বিহার এবং উত্তরপ্রদেশে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করেছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় যে একই শ্রেণী বা অংশের অপ্রভাবশালী সম্প্রদায়গুলিকে একটি প্রভাবশালী সম্প্রদায়ের বিরুদ্ধে একত্রিত করা হয়। বিজেপি এখানে এই কাজটি করেছে নীতিশ কুমারের সাহায্যে। যদি প্যাটার্নটা একই থাকে তাহলে তো স্বাভাবিকভাবেই তারা এগিয়ে থাকবে। কিন্তু আমি লক্ষ্য করছি যে অনেক জায়গায় এই প্যাটার্নটা ভাঙছে। আমি ভুল হতে পারি। সেই কারণেই এবারে আমরা বিহারের নির্বাচন নিয়ে দুটো কথা বলছি, যা এক্সক্লুসিভ এবং আলাদা। একটা কথা হলো, এবারের বিহার নির্বাচনটা রাজ্যভিত্তিক হচ্ছে না। এটা বিহারের নির্বাচন ঠিকই, কিন্তু এটা আসনের নির্বাচন নয়। মানে এই আসনের রাজনৈতিক সমীকরণটা তার ঠিক পাশের আসনেই পাল্টে যাচ্ছে। এবং এটা একটা কঠিন লড়াই, যেমনটা আপনি বললেন, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। আমরা আশাবাদী যে বিহারে সরকার বদলাবে।
কিন্তু যদি ভোটিং প্যাটার্নটা একই থাকে তাহলে তো স্বাভাবিকভাবেই সরকার বদলাবে না। কারণ মানুষের মনে তো এই প্রশ্নটাই, তাই না? হয় সরকার রাখা, নয়তো সরকার বদলানো। যারা সরকার রাখতে চায় তারাই যদি সেটা বদলানোর কথা না ভাবে তাহলে সরকার বদলাবে কি করে? এটা একটা ক্যালকুলেশনের মতো। আমরা একটা ছোট্ট গ্রামে একজন যুবকের সাথে দেখা করেছিলাম, আর তার 1,50,000 সাবস্ক্রাইবার আছে। তাই সোশ্যাল মিডিয়া বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে হচ্ছে। এটা মহিলাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? একটা ইকো চেম্বার নিয়ে সামান্য সমস্যা আছে। সোশ্যাল মিডিয়ায় লোকেরা শুধু একে অপরের কথা শোনে, কিন্তু তা এর বাইরে যায় না। কারণ তরুণরা বলছে যে আমরা আমাদের বাবা মাকে এই বিষয়ে বোঝাবো। তাই সোশ্যাল মিডিয়া চিরাচরিত টিভি থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম দেখা প্রত্যেককে নিয়ে মিডিয়াকে পুরোপুরি বদলে দিয়েছে, এবং মহিলারাও এর দ্বারা ক্ষমতায়িত হচ্ছেন। তাহলে সাধারণ চিরাচরিত লেগাসি মিডিয়ার তুলনায় এই নির্বাচনে সোশ্যাল মিডিয়া কতটা গুরুত্বপূর্ণ? সম্প্রতি আমি জোনাথন হাইটের লেখা অ্যাংজাইটি জেনারেশন নামের একটি বই পড়েছি। তাই সোশ্যাল মিডিয়ার ভূমিকাকে কেউ অস্বীকার করতে পারে না। এক নতুন ধরনের হোমো স্যাপিয়েন্সের আবির্ভাব ঘটছে, বিশেষ করে 2010 সাল থেকে, যখন সেলফি ক্যামেরার অস্তিত্ব শুরু হয়েছিল। আমরা হাইপার ইন্ডিভিজুয়ালিজমের সময়ে বাস করছি। দেখুন, 2000-এর দশকের আগে সমাজ প্রথমে যৌথ পরিবার এবং তারপরে একক পরিবার দেখেছিল। এখন আমরা স্বতন্ত্র পরিবার দেখছি। এর মানে হলো আমরা স্বামী স্ত্রী। শাস্ত্র অনুসারে আমরা হিন্দু। শাস্ত্র অনুসারে এটি 7 জন্মের বন্ধন। এটা কোনো জন্ম জানি না, কিন্তু এটা 7 জন্মের বন্ধন। কিন্তু ওরা একে অপরের পাসওয়ার্ড জানে না, ঠিক আছে? সুতরাং এটা বলা খুব ভুল যে মানুষের চেতনার ওপর এর কোনো প্রভাব পড়বে না। প্রভাবটা আছে। এখন যদি আমাদের একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকতে পারে, তাহলে আমাদের একটা ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ এবং নিজস্ব পরিচয়ও থাকবে। আমরা বললাম যে আমরা হিন্দু, স্বামী স্ত্রী। তা আমাদের আরেকটা পরিচয় হলো যে সোশ্যাল মিডিয়ায় আমাদের একটা বন্ধুদের সার্কেল আছে, একটা পিয়ার গ্রুপ আছে, যেখান থেকে আমরা দুজনেই মতামত তৈরি করি এবং দিই। আর এটার একটা বড় প্রভাব আমাদের চেতনার ওপর পড়ে। এর মধ্যেকার মজার বিষয়টা হলো যে ক্ষমতায়ন শুধু একটা ক্ষেত্রে হয় না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এর যে প্রভাব পড়ে। আমাদের একটা নিজস্ব অ্যাকাউন্ট আছে যার পাসওয়ার্ড শুধু আমরাই জানি। আর যদি আমরা দেখি যে আমাদের পরিবার আমাদের ড্রেসিং সেন্স বা আমাদের রিয়েলস নিয়ে আপত্তি করছে, তাহলে আমরা আরেকটা অ্যাকাউন্ট বানাবো যেখানে আমাদের বাবা মা এবং পরিবারের সদস্যরা থাকবে না। তারা শুধু বন্ধু হবে। মানুষ যখন এতটা প্রকাশক্ষম হয়, তখন তারা তাদের রাজনৈতিক পছন্দের বিষয়েও প্রকাশক্ষম হবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের রাজনৈতিক মতামত তৈরি করবে। কিন্তু এটা একটা খুব শক্তিশালী জিনিস, কিন্তু এর একটা সীমাবদ্ধতা আছে, এবং বিশেষ করে যেখানে নির্বাচনী অধিকার প্রকাশের প্রশ্ন আছে, এর একটা সীমিত প্রভাব আছে। এটা কেন? এর দুটো কারণ আছে। একদিকে আমাদের দেশে এখনো একটা ডিজিটাল ডিভাইড আছে, আর অন্যদিকে লোকেরা সোশ্যাল মিডিয়াতে তাদের রাজনৈতিক মতামত প্রকাশ করে না। বিশেষ করে 2010-এর পরের জেনারেশন, তারা নিজেদের প্রকাশ করতে একটু দ্বিধাবোধ করে। তার রাজনৈতিক উদ্বেগগুলো বেশি গ্লোবাল আর কম লোকাল কেন? কারণ লোকাল এলাকাটা বিপজ্জনক। লোকালে বিপদ আছে। আমি শুধু বলতে চাইছিলাম যে আপনি ডিজিটাল ডিভাইডের কথা বলছেন। আমি দেখছি গ্রামে ডিজিটাল ডিভাইডটা চলে গেছে। সবার কাছে ফোন আছে, জড়িত প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করেছে। হ্যাঁ, একটা ডিজিটাল ডিভাইড ছিল। প্রত্যেক উপভাষা প্রযুক্তি, ক্যামেরা এবং শিল্পের একচেটিয়া অধিকার ও আধিপত্য দ্বারা প্রভাবিত হয়। এটা খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে।
আমরা একজন ব্যক্তির পরিচয় তার রাজনৈতিক, ধর্মীয় এবং ভাষাগত পটভূমি থেকে খুঁজে নিই। মিথিলায় একটা প্রশ্ন দ্রুত ছড়িয়ে পড়ছে। মৈথিল লোকেদের তাদের টুপি দিয়ে চেনা যায় এবং সেখানে একজন গায়িকা আছেন। সে খুব কম বয়সী, সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রচারণার সময় একজন বিজেপি নেত্রী এসে ওটা ছুঁড়ে ফেলে দিলেন। কেউ ভাবেনি যে এটা এত বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে, কিন্তু যে লোকেরা মৈথিল হিসেবে নিজেদের পরিচয় দেন তারা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে খুব সোচ্চার। সুতরাং সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা আছে, এটা খুব বড় ভূমিকা, এবং সেই কারণেই মহিলাদের ভোট ব্যাংক হিসাবে আপনার প্রশ্নের উত্তরে বলা যায় যে মহিলাটি পরিবারের বারণ সত্ত্বেও রিলস বানায়, তার আসল অ্যাকাউন্টটির কিছু হলে সে কেবল অন্য একটি অ্যাকাউন্ট তৈরি করে চালিয়ে যাবে। সে তার নিজের ইচ্ছায় ভোট দেবে না। এটা উপেক্ষা করার মতো একটি বিষয়। সে অবশ্যই ভোট দেবে, তবে এখন বিহারের ভূমিকা সরকার পরিবর্তন করার ক্ষমতা রাখে না। কিন্তু সেই পরিবর্তনকে প্রভাবিত করার ক্ষেত্রে এর একটা ভূমিকা আছে। সেই জন্যই সব নেতারাও এখন রিলস বানাচ্ছেন। যদি এখন টিকটক শুরু হয়ে যায়, মোদি আবার চীনকে কড়া মুখ দেখাচ্ছেন না, বরং তিনি রিলস বানিয়ে দেখাচ্ছেন। ঠিক আছে, তাদের রেলমন্ত্রীও রিলস বানাচ্ছেন, সব মন্ত্রীরা তার রিলস বানাচ্ছেন। তাহলে এটা হয়তো খুব ভালো হবে না। টিকটকের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে প্রথম অ্যাকাউন্টটা খুলুন আর টিকটকে তার নাচের একটা ভিডিও আসুক। জনতা যা গ্রহণ করে, নেতাও তাই গ্রহণ করে। ব্যাপারটা উল্টো স্যার। নেতারা সমাজকে পথ দেখাতো, এখন সমাজ নেতা তৈরি করছে। সুতরাং এটা বলা মুশকিল যে কে এবং কোথায় এটা তৈরি করছে। সুতরাং সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা আছে, কিন্তু আমার মনে হয় বিভিন্ন কারণে এর ভূমিকা এখনো সীমিত। মাফ করবেন, আমি আপনাকে একটা সামান্য অর্থনৈতিক প্রশ্ন করতে যাচ্ছি। আপনি বলছেন আপনারা ক্ষমতায় আসতে পারেন, এটা একটা সম্ভাবনা, একটা হাড্ডাহাড্ডি লড়াই। বিহার এখন দেশের সবচেয়ে দরিদ্র রাজ্য, যেখানে মাথাপিছু আয় ৬৬,০০০ টাকা। এমন কোনো ৩টে কাজ আছে যা আপনি মনে করেন আপনারা করবেন? কারণ বিহার একসময় তুলনামূলকভাবে অনেক বেশি সমৃদ্ধ ছিল, এখন এটা মাপকাঠির একেবারে নিচে। একে আরও সমৃদ্ধ রাজ্য হিসাবে গড়ে তুলতে আপনি এবং আপনার জোট কি করবেন? ৩টে কথা আমরা অনেক মাস ধরে বলে আসছি। বিহারের সবচেয়ে বড় সমস্যা হলো বৈষম্য, বিভিন্ন ধরনের। সেই কারণেই মানুষ পরিযায়ী হচ্ছে। এটা বাধ্য হয়ে করা। মানে আমরাও চাইনি স্যার যে আপনি দিল্লি গিয়ে পড়াশোনা করবেন আর তারপর আমাদের গ্রামে এসে বসে থাকবেন। এতে ভালো বাতাস আর গাছপালা ফেলে দিল্লি কেন যাব? কেবলমাত্র বাধ্যতামূলক পরিযান একটা খুব বড় সমস্যা। আর এটা কেন হয়? এই পরিযান হয় শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং আইন শৃঙ্খলার অভাবের কারণে। তাই আমরা ৩টে প্রধান জিনিসের উপর জোর দিচ্ছি: শিক্ষা, চাকরি এবং অংশগ্রহণ। ৩টি প্রশ্ন আছে। অংশগ্রহণ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক। মূলত আমরা যদি শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি করি তাহলে একটা অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে। সিএজির রিপোর্টে বলা হয়েছে যে বিহারের স্বাস্থ্য পরিষেবা দেশের মধ্যে সবচেয়ে খারাপ, এবং সেই একই সিএজি আরও জানিয়েছে যে বিহার সরকার ৭৩,০০০ কোটি টাকার হিসাব দিতে পারছে না। ইউটিলিটি সার্টিফিকেট জমা দেওয়া হয়নি, আর আজও প্রধানমন্ত্রী এসে পশুখাদ্যের কথা বলেন। এবার যদি আমরা কেলেঙ্কারির পরিমাণ নিয়ে কথা বলি, সেটা কত ছিল আর এখন সিএজির লেটেস্ট রিপোর্ট রয়েছে। সুতরাং এটি একটি পদ্ধতিগত সংগঠিত দুর্নীতি। সব জায়গায় কমিশন ঠিক করা আছে, ঠিক যেমন মদ নিষিদ্ধ। কিন্তু আপনি যদি মদ চান তাহলে স্থানীয় থানা হোম ডেলিভারি করে দেবে। ঠিক আছে, আর খবরটা এমন যে আপনাকে কোনো কমেডি শো দেখতে হবে না। আপনি আশরানি এবং সতীশ সাহাকে মিস করবেন না। সম্প্রতি তারা মারা গেছেন, কারণ এখানকার রাজনীতিটাই হলে নাটকীয়তা আর খবরের শিরোনামগুলো খুব মজাদার। একটা ইঁদুর মদ খেয়ে নিল, একটা ইঁদুর আইসিইউতে রোগীর পা খেয়ে নিল, একটা ব্রিজ চুরি হয়ে গেল, নদী ছাড়াই ব্রিজ তৈরি হয়ে গেল। ওইগুলো সবই বিহারের খবর।
এছাড়াও আপনি যদি আইন শৃঙ্খলার দিকেও তাকান, তাহলে আজ একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে গত 5 বছরে আপনি যদি শুধু এনসিআরবির ডেটা দেখেন, বিহারে খুন বেড়েছে, আইন শৃঙ্খলা সমস্যা বেড়েছে, এত দাবি দেওয়া সত্ত্বেও পরিযান বেড়েছে। সরকার যতই উন্নয়নের বড়াই করুক না কেন, রাস্তায় টোল আছে আর ব্রিজ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সুতরাং সেই উন্নয়নের অর্থ হলো রাস্তা আর ব্রিজ, এর থেকে বেশি কিছু নয়। তাই আমরা যদি ক্ষমতায় আসি, আমাদের জন্য মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো পরিযান এবং বৈষম্য। এর কারণ কি? কারণটা হলো স্বাস্থ্য, শিক্ষা, চাকরি এবং অংশগ্রহণ। আমি এখানে অংশগ্রহণ কেন জন্য যোগ করছি? স্যার, আজকের দিনে যেটুকু সরকারি চাকরি বাকি আছে সেখানেও চুক্তিভিত্তিক কাজ হয়। যে কোনো ব্লক অফিসে যান, ফর্ম ফিল আপ এবং কম্পিউটার চালানো থেকে শুরু করে ঝাড় দেওয়ার কাজ পর্যন্ত সব কাজ চুক্তিতে হয়। সুতরাং যখন সবকিছুই চুক্তিতে হচ্ছে, তখন সংরক্ষণ কোথায় প্রয়োগ করা হবে, অংশগ্রহণ কোথায় সুনিশ্চিত করা হবে? তাহলে একদিকে আপনারা বলছেন যে আমরা রাজনীতিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ আনছি, কিন্তু রাজনীতিতে এলেই তো সবাই সাংসদ বা বিধায়ক হয়ে যাবে না, তাই না? আমরা যদি শিক্ষিত হই, তাহলে আমাদের চাকরি পাওয়াটা জরুরি। সুতরাং এটাই হলো অংশীদারিত্বের প্রশ্ন। এই কারণেই আমরা জাতিভিত্তিক জনগণনার দাবি করছি। ওরা 50% সীমা ভাঙার কথা বলছে, আর যে 15.9% আগে থেকেই আছে, তার ব্যাপারে ইউপিএর সময়ে একটি সাংবিধানিক সংশোধনী করা হয়েছিল যে আপনাদের বেসরকারি ক্ষেত্রেও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সুতরাং 3টি মূল শব্দ: শিক্ষা, চাকরি এবং অংশগ্রহণ। এটা এমন একটা কথা যা সব সরকার বছরের পর বছর ধরে বলে আসছে। গত 300 বছর ধরে পশ্চিম পূর্ব ইউপি এবং পশ্চিম বিহার থেকে বিশ্বের সবচেয়ে বেশি পরিযায়ন হয়েছে, এবং আমি আপনার কাছে এমন কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দেখতে পাচ্ছি না যা দেখে মনে হতে পারে যে আপনি 5 বা 10 বছরে কিছু পরিবর্তন করতে পারবেন। না না, আমাদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে স্যার। দেখুন, যদি আমরা বলি যে আমরা মহিলাদের 2500 টাকা দেব, এটি অংশগ্রহণ, অর্থনৈতিক অংশগ্রহণ এবং মহিলাদের ক্ষমতায়ন করার একটি প্রচেষ্টা। যখন আমরা বলছি যে আমরা বিনামূল্যে বিদ্যুৎ দেব, যখন আমরা বলছি যে আমরা শিক্ষার সুবিধা আরো ভালো করব, যে 3 বছরের সেশন শেষ হতে 5 বছর লাগে, সেটা 3 বছরেই শেষ হবে, ঠিক আছে, তাই না? এখন একটা কলেজে 20,000 ছাত্রছাত্রী ভর্তি আছে, সেখানে 20টা ঘরও নেই। যদি সব ছাত্রছাত্রীরা একদিনে সেই কলেজে আসে, তাহলে দাঁড়ানোরও জায়গা থাকবে না। আমরা এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করব, যেখানে কলেজগুলো ডিগ্রি বিক্রির দোকান হয়ে গেছে। পরিযায়ন কেন হয়? মাইগ্রেশন হয় শিক্ষার জন্য, রোজগারের জন্য, চিকিৎসার জন্য। এই জন্যই মাইগ্রেশন হয়। আপনি যদি এটা যোগান দেন, তাহলে মাইগ্রেশন কমে যাবে। এবং সবথেকে মজার বিষয় হলো যে যখন আপনি বাজেট বরাদ্দ দেখেন, সরকারের অগ্রাধিকার মানুষকে আত্মনির্ভর করা না। এই শব্দটা শুধু প্রধানমন্ত্রীর ভাষণে প্লস আছে। অগ্রাধিকার আসলে মানুষকে ঋণগ্রস্ত করে তোলা। সেই জন্যই আমরা বলেছিলাম যে রাস্তাটা বানানো হচ্ছে সেটা একটা টোল রোড। এখন ব্লিঙ্কিট আর জোম্যাটোও আমাদের গ্রামে আসছে, আর একটা পিৎজা হাট খুলেছে। তাহলে এর মানে হলো কোকা-কোলা এখানে আসছে। যে কোম্পানি কোকা-কোলা বানায় তারাও এখানে আসছে, কিন্তু এখানকার মানুষ এখানে থাকতে পারছে না। মানে যে বাজেট বরাদ্দ করা হয়েছে তাতে খরচটা কোথায় হচ্ছে? অবকাঠামোর নামে আপনারা শুধু রাস্তাই বানাচ্ছেন, কিন্তু সেই সব রাস্তায় হাঁটবে কে? এই গ্রামের 60 থেকে 90% যুবক পড়াশোনা করতে, কাজ করতে বা চিকিৎসা করাতে বাইরে চলে গেছে। তাহলে রাস্তায় হাঁটবে কে? কার জন্য ওই রাস্তাগুলো বানানো হচ্ছে? আমাদের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলি মূলত অর্থনৈতিক এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। এরপর আমরা বলছি জাতি শুমারি করতে এবং প্রতীকী গোষ্ঠীর জনসংখ্যা অনুসারে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে। পরিযান তখনই বন্ধ হবে যখন ক্ষমতায়ন হবে, এবং তা শুধু সরকারি ক্ষেত্র থেকে আসবে না, বরং আপনারা যে মৌন স্বাক্ষর করেন, পিপিপি মডেলে যে বিনিয়োগ করেন এবং বিভিন্ন বিভাগের চুক্তিতে যে লোক নিয়োগ করেন, সেখান থেকেও আসবে। আর স্যার, আপনাকে আমি আরও একটা কথা বলি। যখন থেকে রাহুল গান্ধী তার রাজনৈতিক ভাষ্যে গ্যারান্টি শব্দটি ব্যবহার করতে শুরু করেছেন, আমরা সেই গ্যারান্টির পবিত্রতা বজায় রাখতে চেয়েছি।
আমরা যা বলবো তাই করব, এবং আমরা শুধু সেটাই বলবো যা আমরা করতে পারবো। এবং আমি আপনাকে এই কথাটা বলতে পারি, আমার কংগ্রেসে যোগ দেওয়ার 4 বছর হয়েছে এবং আমি সেই প্রক্রিয়ার অংশ হওয়ার সৌভাগ্য লাভ করেছি যেখানে অনেক গ্যারান্টি প্রস্তুত করা হয়। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিই না যা বাস্তবায়ন করা যায় না। দেখুন, কংগ্রেস পার্টি রাজস্থানে স্বাস্থ্য বীমার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়িত করেছে। দলিতদের জন্য ঘর তৈরির প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হয়েছিল। মহিলাদের জন্য বাস যাত্রা বিনামূল্যে করার প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হয়েছিল। হিমাচলে পুরনো পেনশন স্কিম বাস্তবায়িত করা হয়েছিল। সুতরাং বিহারের জন্য আমরা যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছি তা সে মা বোন যোজনা এর অধীনে 2500 টাকা দেওয়া হোক, বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হোক, সস্তায় গ্যাস সিলিন্ডার দেওয়া হোক, বা শিক্ষা ব্যবস্থার উন্নতি করা হোক যাতে 3 বছরের ডিগ্রি শেষ করতে 5 বছর না লাগে, এর কোনো কারণ নেই। আমাদের সেটাকে আরও উন্নত করতে হবে। সুতরাং আমাদের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলি নাক্কার, এবং এগুলি বিহারকে তার সবচেয়ে বড় সমস্যা, অর্থনৈতিক বৈষম্য, অবিচার এবং পরিযান থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আসাদ, আমি উর্দু জানি না, আমি শুধু একটু আধটু শুনি। আমি আজকাল একটা শব্দ অনেকবার শুনেছি, ধৈর্য আর কৃতজ্ঞতা। যখন আমরা রাজনীতিতে পরিবর্তনের কথা বলি, বুঝলেন, তাহলে আর আজকে আমরা যে মনোযোগ এবং সময় দিই তার কোনো তুলনা হয় না। 2 সেকেন্ড অন্তর অন্তর কন্টেন্ট বদলে যায়, একটা বোতাম টিপলেই চ্যানেল বদলে যায়। এখন আমরা ইউটিউবের কন্টেন্টও বদলে দেব। কোনো বিকল্প না থাকাটা সমস্যা নয়, অনেক বিকল্প থাকাটা একটা সমস্যা। প্রচুর বিকল্প থাকাটা একটা সমস্যা। আমরা দ্রুত পরিবর্তন দেখতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু রাজনীতি আর সমাজের পরিবর্তন এখনও ধীর। তাই একটা কথা হলো, আমরা এটাকে সম্পূর্ণ আশাহীন বলে মনে করি না। দেখুন, আমরা সরকার করতে পারিনি, মোদিজি পেরেছেন, কিন্তু এখন মোদিজির ভাষণেও একটা গ্যারান্টি এসে গেছে। মানে আবার যে চেষ্টাটা করার ছিল মোদির মতো লোককে 2014 সালে ক্ষমতায় আসার সাথে সাথেই সেটা থামাতে হয়েছিল। আর আমি একটা নক্কর উদাহরণ দিচ্ছি। ভূমি অধিগ্রহণ আইন বদলাতে হয়েছিল, কৃষি আইন প্রত্যাহার করতে হয়েছিল, যে SC/ST অ্যাট্রোসিটি অ্যাক্ট আইনটি বদলানো হয়েছিল সেটি প্রত্যাহার করতে হয়েছিল। মনরেগা শেষ করে দেওয়ার কাদের স্বপ্ন পূরণ হয়নি, আর কংগ্রেসের চালু করা জনকল্যাণমূলক প্রকল্পটিকে তারা নিজেদের বলে দাবি করতে শুরু করে। 5 কিলো শস্য, ঠিক আছে, তারা 80 কোটি লোককে শস্য দিচ্ছে। সুতরাং একদিক থেকে এটা একটা জয়। আমরা সরকার গঠন করতে পারিনি, নির্বাচনী জয় হয়নি, কিন্তু এটা একটা রাজনৈতিক জয় যে বিজেপি, যারা এই জিনিসগুলো শেষ করতে চেয়েছিল, তারা এখন এটাকে নিজেদের কৃতিত্ব বলছে। আর আপনি দেখুন, আমরা 2500 টাকা দেব আর ওরা 10,000 টাকা দেওয়া শুরু করেছে। সুতরাং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা পরাজয় নয়। পার্থক্যটা হলো যে আমরা যখন দেব তখন সেটা বন্ধ হবে না। ওরা যখন বলে দেবে, নির্বাচিত হয়ে যাওয়ার পর ওরা বন্ধ করে দেয়, যেমনটা মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের লাডলি যোজনা এবং অন্যান্য যোজনার ক্ষেত্রে হয়েছে। কিন্তু কথায় বলে, একই চালাকি বারবার চলে না। সুতরাং বিহারের মানুষ যখন শুনছে যে ইসরায়েলে কি হচ্ছে এবং ট্রাম্প কি বলছেন এবং ইউক্রেন যুদ্ধের খবর শুনছে, তখন তারা এটাও দেখছে যে মধ্যপ্রদেশের লাডলি যোজনার টাকা বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়বে এবং এতে সময় লাগবে। আপনি দ্বিতীয় যে কথাটা বললেন সেটা হলো বিহারের নির্বাচন কোন দিকে এগোচ্ছে। স্যার, বিহারের নির্বাচন গুজরাটের পথে এগোচ্ছে, আর আমি এই কথাটা বারবার বলছি। বিহারের নির্বাচনটা আসলে এই নিয়ে যে নীতিশ মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না, আর যদি তিনি মুখ্যমন্ত্রী না হন তাহলে কে হবেন। যদি মুখ্যমন্ত্রী মহাজোট থেকে হন, যদি তেজস্বী মুখ্যমন্ত্রী হন,
তাহলে আমাদের পরিকল্পনা বিহারের জন্য এবং বিহারের মানুষের জন্য, সেটা শুধু বিহারেই বাস্তবায়িত হবে। কিন্তু এর থেকে আলাদা কিছু যদি হয়, যার চেষ্টা মিডিয়া বারবার করছে, আমি আপনাকে বলছি না। সাধারণভাবে বিহার নির্বাচন নিয়ে মিডিয়ার যা চেষ্টা, যা দেখানো হচ্ছে এবং যা লুকানো হচ্ছে, তা শুধু এটাই বলার জন্য যে এটা বিহার নির্বাচন। এটা লুকানো হচ্ছে যে এটা গুজরাট পর্যন্ত যাচ্ছে। গুজরাটের কি অবস্থা? তাই আমার মনে হয় যে কোনোভাবে অমিত শাহ মনে করেন যে বিহারের সমর্থন ছাড়া যোগীজিকে কাউন্টার করা সম্ভব নয়। যদি উত্তরপ্রদেশে 80টা আসন থাকে, তাহলে বিহারে আছে 40টা। একটা হ্যাঁ যা নাতে পরিণত হয়, তার চেয়ে একটা না ভালো, তাই না? আরে সব কিছু না হলেও কিছু তো আছে। 80 তুলনায় 40 বিহারে ঠিক অর্ধেক। তাই অমিত শাহ, জয় শাহের বাবা ড্যাডি বিহার দখল করতে চান। দ্বিতীয়ত, বিহারে কি আছে? এমনটা নয় যে তারা শুধু 40টা আসনের জন্য বিহারের উপর শকুনের চোখ রেখেছে। বিহারেরও কিছু আছে। সেটা কি? সেটা আজকের দুনিয়ায় সবচেয়ে বড় বিশ্ব সংকট। বিহারে জল এবং জমি দুটোই আছে। আর তৃতীয়টা হলো ভূ রাজনীতি। ধরুন আমেরিকা ওদেরকে তাড়িয়ে দিয়েছে, তাই ওরা চীনের কাছে চলে গেছে। তো নেপাল চীন আর ভারতের মধ্যে অবস্থিত, আর নেপাল থেকে বেরোনোর পরেই প্রথম জায়গাটা হলো বিহার। তাই ভূ রাজনৈতিক দিক দিয়ে বিহারও খুব গুরুত্বপূর্ণ। অটল বিহারী বাজপেয়ী চতুর্ভুজ যোজনা তৈরি করতে চেয়েছিলেন। কি কারণে? যাতে দিল্লি থেকে যে ট্রাকগুলো বেরোয় সেগুলো লখনৌ হয়ে সোজা শিলচর পৌঁছতে পারে। বিহারে যদি প্রয়োজনীয় রাস্তা থাকে, তাহলে ব্যবসা বাড়ানোর জন্য কন্টেনারগুলো সোজা এখানে আসতে পারবে। নেপাল থেকে সোজা বিহারে কন্টেনার আসবে, আর এটা হতে শুরুও করে দিয়েছে। এই দুটো উদাহরণ আমি আপনাদের দিই। সেই জন্যই আমি বলেছিলাম যে বিহার নির্বাচন গুজরাটের পথে এগোচ্ছে। সম্প্রতি বিহারে জমি জরিপ নিয়ে খুব শোরগোল হয়েছিল। তাই এই গরিব চাষিরা ভেবেছিল যে সরকার অবশেষে তাদের কথা মনে করেছে। ওরা আমাদের জমি খুঁজে আমাদেরকে দিয়ে দিতে চায়। সরকার তাদের কথা মনে করেনি। সরকারের এখন মনে পড়েছে যে আজকাল মোদির বন্ধুরাই সব। তিনি কৃষক, তিনি বিমান, তিনি সমুদ্র, তিনি কয়লা এবং তিনি খনি। আচ্ছা, তো সেই বন্ধুর জন্য জমি খুঁজে বের করতে হবে। সরকার একটা সমীক্ষা করতে চেয়েছিল যে গোচর বা আনাবাদি খাস জমি বলে পরিচিত তো জমিগুলো কোথায় আছে এবং কিভাবে সেই জমিগুলো খুঁজে বের করে তাদের খাতে নিয়ে আসা যায়। মূলত কেলেঙ্কারি করে তৈরি হওয়া সরকার জমি চুরি করতে চায়। তাহলে আদানিজিকে জমিটা কিভাবে দেওয়া যায়? ওখানকার জল কিভাবে আদানিজিকে দেওয়া হবে? এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিহারে যেখানে সব জায়গায় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে এখানে একটা দুটো কারখানা তৈরি হয়েছে। এটা কিসের কারখানা ভাই? আপাত দৃষ্টিতে এটা একটা কোল্ড ড্রিঙ্কের কারখানা, কিন্তু এটা জল তুলবে। তার আসল নজর আমাদের ভূগর্ভস্থ জলের উপর, কারণ পাঞ্জাবে ভূগর্ভস্থ জলের স্তর 350 ফুটে নেমে গেছে। আজও যেখানে আপনারা বসে আছেন সেখানে ভূগর্ভস্থ জল 20 ফুটে আছে। ভূগর্ভস্থ জল 20 ফুটে আছে, তাই জলটা তুলতে হবে, জমি অধিগ্রহণ করতে হবে, তার উপর বড় বড় ফুটপাত বানাতে হবে এবং চীন থেকে যে মাল আসবে তা মজুত করার জন্য বড় বড় গুদাম বানাতে হবে। তারপর দেশে যা আছে তা তাদের বিক্রি করতে হবে। সেই জন্যই আমরা বলছি বিহারের নির্বাচন গুজরাটের পথে চলছে। এখন বিহারের জনগণকে ঠিক করতে হবে যে বিহারের নির্বাচন বিহারেই থাকবে নাকি তাকে গুজরাটে যেতে দেওয়া হবে। এই জোটগুনিতে আঞ্চলিক দল তার ভোট, বিশেষ করে এখানে এবং ইউপিতে যাদবদের ভোট কংগ্রেসকে হস্তান্তর করতে সক্ষম, যেখানে কংগ্রেসের বিরুদ্ধে প্রায়শই অভিযোগ ওঠে যে তারা তাদের উচ্চবর্ণের ভোট বা অমুসলিম ভোট তাদের শরিক দলকে হস্তান্তর করতে পারে না। এটা এখানে কতটা সত্যি এবং এটা জোটের কতটা ক্ষতি করে, এটাকে অন্যভাবে দেখা উচিত। আমরা এখানে 3টি আসন এবং একজন নির্দল প্রার্থী জিতেছি, তাই 4টি। চাবিকাঠি শুধুমাত্র ইউএর কাছেই আছে। আরজেডি 4টি জিতেছে, আপনাকে শুধু বলছি যে তারা ইন্ডিয়া জোটের সাথে আছে। সুতরাং যদি কংগ্রেস জেতে তবে তা শুধুমাত্র মহাজোটের আঞ্চলিক দলগুলির ভোটের কারণে, যা ইতিমধ্যেই সেখানে আছে, সাথে প্রার্থীর নিজের কিছু ভোট। আর যদি সেই সমর্থনের ভিত্তি মহাজোটের সাথে, ইন্ডিয়া জোটের সাথে থেকে যায়, তাহলে কি এটা এত বড় সমস্যা? আমি বলছি কংগ্রেস যদি 20টি আসনও জেতে, তাহলেও তারা ইন্ডিয়া জোটের সাথেই থাকবে, তাই না? এটা জোট নয়, এটা ভোটের হস্তান্তর। ভোটাররা ব্যক্তিকে পছন্দ করে। যেসব আসনে কংগ্রেস লড়ছে না, সেখানকার কংগ্রেস পন্থীরা যে আরজেডির কাছে যাবেই এমনটা নয়, না।
এই ধারণা তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে যে কংগ্রেসের নিজস্ব কোনো ভিত্তি নেই। আমরা যা বলছি তা হলো, যদি কংগ্রেসের নিজস্ব কোনো ভিত্তি না থাকে তাহলে যেখানে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সেখানে যেতে কিভাবে? এর একটা ভিত্তি আছে, কিন্তু সেই ভিত্তিটা এমন কিছু নয় যা আপনি একজন শরিককে হস্তান্তর করতে পারেন। এটাই হলো বন্টন। আমার মনে হয় আপনি যদি নির্দিষ্টভাবে বলেন যে উচ্চবর্ণের ভিত্তি স্থানান্তরিত হচ্ছে না, হয়তো আমি আপনার সাথে একমত, কিন্তু অন্য ভিত্তিটা স্থানান্তরিত হচ্ছে। এটা কোনো বিমূর্ত জিনিসের মতো নয়, এটা খুব স্পষ্ট এবং প্রত্যক্ষ। হ্যাঁ, আপনি এটাকে উচ্চবর্ণের ভোটিকা বলতে পারেন, আপনি এটিকে অন্য কোনো ভিত্তির উপর আরোপ করতে পারবেন না। হ্যাঁ, বলুন। কংগ্রেস পার্টি সব ভোট পাচ্ছে, এটা একটু আলাদা। দেখুন, আমরা কোনো আঞ্চলিক দল নন, তাই আমাদের কোনো সম্প্রদায় ভিত্তিক ভিত্তি নেই। আমাদের একটি বহু সাম্প্রদায়িক ভিত্তি আছে। তাহলে প্রার্থী নিজের সাথে কিছু ভোট ভিত্তি তো আনবেন, তাই না? যদি এটা না হতো তাহলে কংগ্রেসের আসন সংখ্যা কখনো বাড়তো না। এবং যে ভিত্তিতে লোকেরা তাদের দাবি করছে তা হলো সর্বভারতীয় দলিত বা সংখ্যালঘু ভোট, তাই না? তাহলে সেটাকে কংগ্রেসের ভিত্তি বলবেন না। আমরা বলি যে কংগ্রেস দলের ভিত্তি নিয়েই অন্যান্য আঞ্চলিক দলগুলো গঠিত হয়েছে। আমরা এটাকে এভাবে দেখি না কেন? হ্যাঁ, সেই জন্যই আমি তাদের প্রশ্নের উত্তরটা সাপ্লিমেন্ট করলাম। যেমন আপনি প্রশ্নটা সাপ্লিমেন্ট করে বললেন যে আপনি এটা উচ্চবর্ণের ভোটের জন্য বলতে পারেন, অন্যদের জন্য নয়। একজন উচ্চবর্ণের প্রার্থীও তো তার নিজের সম্প্রদায় থেকে কিছু ভোট আনবেন, তাই না? সুতরাং যে কোনো জাতীয় দল এবং একটি আঞ্চলিক দলের সামাজিক গতি প্রকৃতি কিছুটা আলাদা। ওটা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের দল, কিন্তু একটা জাতীয় দল কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের দল নয়, তার একটা সর্বভারতীয় উপস্থিতি আছে। সুতরাং যখন সেটাও একটা আঞ্চলিক পরিসরে প্রবেশ করে তখন সেটা প্রার্থীর মাধ্যমে প্রত্যেক সম্প্রদায় থেকে কিছু ভোট নিয়ে আসবে। নইলে আমাকে বলুন, দলিতরা কিভাবে ভোট দেবে, সংখ্যালঘুরা কিভাবে ভোট দেবে, বা মহিলারা কিভাবে ভোট দেবে, বা যুবকরা কিভাবে ভোট দেবে? আরও কিছু সেগমেন্ট আছে, তাই না? যদি আমরা এই দৃষ্টিভঙ্গিতে এটাকে সীমাবদ্ধ রাখি যে ভোটদান সম্পূর্ণরূপে সম্প্রদায় ভিত্তিক, তাহলে কোনো জাতীয় দলের অস্তিত্বই থাকবে না। আমরা বলছি যে এর উল্টোটা হয়েছে। আঞ্চলিক দলগুলোর জন্ম কংগ্রেসের সময়ই হয়েছিল, কারণ কংগ্রেস একটি গণতান্ত্রিক দল ছিল। বিজেপির আমলে আঞ্চলিক দলগুলো শেষ হয়ে গেছে, কারণ বিজেপি একটি ফ্যাসিবাদী বিয়া প্রবণতাযুক্ত দল। বরং ক্ষমতা ভাগ করে নেওয়ার প্রবণতা আসলে কংগ্রেসের মধ্যেই আছে। অভিযোগটা তো উল্টো, যে কংগ্রেস ক্ষমতা ভাগ করে না। তাই আমি আপনার প্রশ্নের উত্তরটা এইভাবে দেখছিলাম যে একটা সম্প্রদায় নানা বললেও কংগ্রেসের মধ্যে প্রত্যেকটা সম্প্রদায় থেকে ভোট টানার ক্ষমতা আছে। এইভাবে না হলে স্যার রাজনীতিতে কে কাকে কি দেয়? যদি এতই বড় সমস্যা হয়, আমি একটা কড়া কথা বলতে যাচ্ছি, কংগ্রেসকে সরিয়ে দিন, নিজেদের সাথে রাখবেন না। আপনারা কি ভাবেন যে এই সমস্ত লোকেরা কংগ্রেস পার্টির উপর কোনো অনুগ্রহ করেছে? রাহুল গান্ধী নিজে ভারত জোড়ো যাত্রা করছিলেন, তাই না? তাহলে কংগ্রেসকে সরিয়ে দিন, একা লড়ুন। আমাদের লড়াই ধর্মনিরপেক্ষতাকে বাঁচানোর জন্য, আমাদের লড়াই সংবিধানকে বাঁচানোর জন্য। সেই কারণেই আমরা একটা বৃহত্তর জোট চাই। কিন্তু এর মানে এই নয় যে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, কংগ্রেসের কোনো ভূমিকাই নেই। রাহুল গান্ধী মোটেই লড়ছেন না, খারগেজি কিছুই করছেন না। এটা বিষয়টাকে খুব ছোট করে দেখা, এবং আমি জোর দিয়ে পুনর্বার বলছি যে এই দেশে যদি গডসেকে হারাতে হয় তাহলে গান্ধীকে প্রয়োজন। আমি এটা বলছি না যে আম্বেদকরজি, ভগৎ সিং এবং অন্যান্য আইকনদের প্রয়োজন নেই। আসুন জোট করি, আসুন সেতু তৈরি করি, আসুন একসাথে আসার চেষ্টা করি। এর মানে এই নয় যে আপনি কংগ্রেস পার্টির আজকের বা গতকালের ভূমিকাকে ছোট করবেন।
এটা সেই একই কথা যা মিয়াঁ মোদি বলেন যে যা কিছু ভালো হয়েছে তা তার কারণে হয়েছে এবং যা কিছু খারাপ হয়েছে তা মিয়াঁ নেহরুর কারণে হয়েছে। প্রথমে শক্তির কথা বলা যাক। শক্তি হলো এই যে আমরা এবার এমন অনেক কিছু করেছি যা আমরা 2020-তে করতে পারি। যেমন সরাসরি নির্বাচনে না গিয়ে উপমুখ্যমন্ত্রী ঘোষণা করা বা জোটের সম্প্রসারণ করা মহাজোটের পক্ষে একটি রাজনৈতিক আন্দোলন, একটি আবহ তৈরি করেছিল। দুর্বলতা হলো এই যে গতিকে আরো ভালোভাবে সমন্বয় করা উচিত ছিল। মানে সিট শেয়ারিং আরো আগে চূড়ান্ত করা যেত এবং সম্মিলিত প্রচারও আরো আগে শুরু করা যেত। সেটার প্রতিফলন যদি আন্দোলনের সময় এবং নির্বাচনের সময়েও দেখা যেত। আর দুর্বলতার বিষয়ে তৃতীয় প্রশ্নটা হলো যে বিজেপির মিডিয়া ম্যানেজমেন্ট আমাদের অন্তের কলহকে খুব বড় করে দেখাচ্ছে। আমরা ওদের অন্তর্কলহে না উস্কানি দিচ্ছি, না সেটার সুবিধা নেওয়ার কোনো কৌশল তৈরি করছি। যখন আমরা বারবার বলছি যে এটা আসন ভিত্তিক নির্বাচন, মানে মহাজোটের যদি কোথাও দুর্বলতা থাকে তাহলে ধরে নেওয়া যাক তার মাত্রা হলো 30 ডিগ্রি, তাহলে এনডিএর অন্তর্কলহের মাত্রা 60 ডিগ্রি। সেটার সুবিধা নেওয়ার জন্য একটা পরিকল্পনা করা উচিত। তাই আমার 3টে শক্তি আর 3টে দুর্বলতা মনে হচ্ছে। আর এনডিএ এনডিএর শক্তি আর দুর্বলতাগুলো কি কি? দেখুন, ওদের শক্তি ছাড়া আর কিছুই নেই। আমরা বলি যে আম্পায়ার আপনার পক্ষে থাকলে আপনি যাই স্কোর করুন না কেন সেটাই একটা ফাইটিং স্কোর হবে। আমাদের একজন ব্যাটার যেই ভালো খেলতে শুরু করে আম্পায়ার তাকে এলবিডব্লিউ আউট দিয়ে দেবে। তাই এই খেলার মাঠটা শুরু থেকেই সমান নয়। এখন আপনি দেখুন যে পুরো নির্বাচনের সূচিটা তাদের মতো করে হয়েছে। নির্বাচন কমিশনার এমনভাবে সাংবাদিক সম্মেলন করছেন যেন বিজেপির কোনো মুখপাত্র কথা বলছেন। সো এটা একটা বার্তা দেওয়া হচ্ছে। বার্তা এটাই দেওয়া হচ্ছে যে প্রত্যেক ডিএম তাদের নিজ নিজ জেলায় এনডিএর মুখপাত্র। মানে প্রত্যেক জেলার ডিএমকে সন্দেহ। মানে সিস্টেমের তরফ থেকে একটা বার্তা আছে যে আপনাকে সেখানে প্রত্যেক জেলায় একজন এনডিএ আহ্বায়কের মতো আচরণ করতে হবে। তাদের শক্তি ছাড়া আর কিছুই নেই। মিডিয়া একতরফা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো একতরফা। আমি আপনাকে মানি মাসলের কথাও বলি। না ভাই, আপনি তো নেতিবাচক দিকগুলোর কথা বলছেন। আমাদের জন্য নেতিবাচক, কিন্তু তাদের জন্য ইতিবাচক। না না, তাদেরও তো নিশ্চয়ই কিছু শক্তি আছে যে কারণে তারা নির্বাচনে সক্রিয় এবং জিতছে। ইতিবাচক শক্তিটা কি? না, আপনার তাদের সেই ইতিবাচক গুণটাকেই তাদের শক্তি হিসেবে দেখা উচিত। একজন চোরের মধ্যে যে চুরির দক্ষতা থাকে সেটা তার জন্য একটা ইতিবাচক শক্তি। আপনার জিনিসপত্র লুট হয়ে গেছে, যা আপনার জন্য একটি নেতিবাচক দিক। তাদের জন্য এটা একটা দক্ষতা। আমরা যাকে নেতিবাচক হিসেবে দেখি সেটাই মূলত তাদের ইতিবাচক দক্ষতা। প্রধানমন্ত্রী খুব ভালো মিথ্যা কথা বলেন। প্রধানমন্ত্রী সরকারি খরচে দলের জন্য প্রচার করেন। অমিত শাহর নাম ডাক কি? তার নাম ডাক হলো এই যে তিনি অন্য দলের নেতাদের ভাঙিয়ে নিজের দলে যোগ দেওয়ান। এটাই তার নাম ডাক। লোকেরা তাকে ভয় পায়। তিনি তার বিদ্রোহী প্রার্থীদের মৌর্যে ডেকে পাঠাতেন এবং এখানে আসার পর মিডিয়ার কাছে বিবৃতি দিতেন যে না না, এটা সম্পূর্ণ ভুল, কর্মীদের প্রতি অবিচার করা হয়েছে। আমরা বিজেপির বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দেব এবং নির্দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। একটা ফোন এলো, পাটনায় গিয়ে মনোনয়ন তুলে নিলেন। এই হলে তাদের সমস্ত শক্তি। না ভাই, এ থেকে তো এই সিদ্ধান্তেও আসা যায় যে বিহারের মানুষের কোনো বোঝাপড়া নেই এবং তারা শুধু এইসব কথায় ভেসে গিয়ে ভোট দিচ্ছে। সেটাও তো তাদের শক্তি। অবশ্যই, ওটাই আমাদের শক্তি। মানুষের শক্তি ওই বিহারি ভাব, ওটাই আমাদের শক্তি। সেজন্যই আমরা বলেছিলাম যে একই ব্যাপার, সরকার থাকবে কি থাকবে না। যদি সরকার রাখতে না চান তাহলে কাকে আনবেন সেটা মনে রাখতে হবে। বিহারের নির্বাচন বিহারেই থাকবে নাকি গুজরাটে নিয়ে যাওয়া হবে? বিহারের মানুষ একবার এটা বুঝে গেলে তখন তাদের বলা হবে যে চাণক্য আসলে বিহারেই জন্মেছিলেন। বিহারের জন্মস্থান। আজকাল যে এআই জেনারেটেড চাণক্যরা ঘুরে বেড়াচ্ছে তাদের বিহারের মানুষই সহ্য করবে।
আমার বিহারের মানুষের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। তাদের রাজনৈতিক বিচক্ষণতার উপর আমাদের আস্থা আছে। তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর আমার বিশ্বাস আছে। আমি শুধু চাই বিহারের মানুষ জানতে পারুক যে অমিত শাহ কি করছেন। যদি তাদের ধরে ফেলা যায়, তারা ইতিমধ্যেই 2020 সালে একবারে স্বাদ পেয়েছে। কিভাবে? আপনি কি বলছিলেন? আমি আপনাকে প্রধানমন্ত্রীর ভাষাতেই বলছি, বিহারের মানুষের ডিএনএ খারাপ, নীতিশ কুমারের ডিএনএ খারাপ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে নীতিশ কুমারের জন্য সব দরজা বন্ধ। যখন সব দরজা বন্ধ ছিল, তখন কি নীতিশ কুমারকে বিজেপির জন্য ব্লুটুথের মাধ্যমে ডাউনলোড করা হয়েছিল? ওরা শুধু এনডিএতে যোগই দেয়নি, প্রধানমন্ত্রী এখন ওদেরই ভরসায় চলছেন। যদি জেডিইউ তার সমর্থন তুলে নেয়, তাহলে 56 ইঞ্চি ছাতি 56,000 টুকরো হয়ে যাবে। সুতরাং বিহারি ভোটার কি করবে সেটা অমিত শাহের চিন্তার বিষয়। শেষ প্রশ্ন। আপনার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আপনি এইমাত্র বললেন যে চুরি আর দুর্নীতি এখানের একটা বড় সমস্যা। আসলে আমরা অনেক লোকের সঙ্গে দেখা করেছি যারা... আমি তো নরম হচ্ছি, আমি ওদের চোর বলছি, আসলে ওদের ডাকাত বলা উচিত। তো আমরা অনেকের সঙ্গে দেখা করেছি তাদের থেকে টাকা পাওয়ার জন্য। যেমন আমরা একজন বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করেছি 2.5 লাখ টাকা পাওয়ার জন্য। আধিকারিকরা তা থেকে 50,000 টাকা নিয়ে নেয়, তাই সে মাত্র 2 লাখ টাকা পেয়েছে, কিন্তু তাকে বলতে হয় যে সে 2.5 লাখ পেয়েছে। সুতরাং সবাই টাকা চায়, দুর্নীতি ঢুকে পড়ে, তারা তাদের টাকা পায় না, যদিও সরকারিভাবে তারা তা পায়। এখন বিষয়টা হলো, আপনি নিশ্চিন্ত, কিন্তু আপনি আপনার দুর্বলতা উপলব্ধি করতে পারেন না। ভোটকে প্রভাবিত করার মতো নির্বাচনী বিষয় হতে গেলে বিষয়টিকে ভোটারের কাছে গুরুত্বপূর্ণ হতে হবে এবং এক পক্ষকে অন্যটির চেয়ে ভালো হতে হবে। যদি আপনারা দুজনেই চোর হন, তাহলে এটা কোনো নির্বাচনী বিষয় নয়। একইভাবে আপনি যে অনেক বিষয় তোলেন, আপনি বলেন ঠিক আছে, আপনিও শিল্পপতিদের বন্ধু, তাই এটা আপনার ভোটে প্রভাব ফেলেনি, এটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি আমার কথাটা বুঝতে পারছেন যে আপনারও দুর্বলতা আছে, এবং আপনি যদি তাদের একই দুর্বলতার জন্য অভিযুক্ত করেন, তাহলে সেটা নির্বাচনী বিষয় হয়ে ওঠে না। এটাই আমার শেষ। নীতিগতভাবে আমি আপনার প্রস্তাব বা বিশ্লেষণকে অস্বীকার করতে পারি না। এটা আমাদের দেশে একটা প্রকৃত রাজনৈতিক সংকমচ। রাজনীতি হয়ে গেছে প্রথমে ব্যক্তিগত স্বার্থ, দ্বিতীয়ত পারিবারিক স্বার্থ, তৃতীয়ত গোষ্ঠী স্বার্থ এবং সবশেষে দেশের স্বার্থ। আসলে এটা ঠিক উল্টোটা হয়েছে। তাই এটা একটা রাজনৈতিক সংকট, এবং আপনি যে মতাদর্শ, দল, অঞ্চল বা ধর্মেরই হন না কেন, প্রত্যেকের জন্যই এটা চিন্তার বিষয় হওয়া উচিত। কিন্তু কি বিকল্পটা, কি উপায়টা, কি পথটা কি হওয়া উচিত? প্রথমত, আমি এটা অস্বীকার করছি, আপনার মতো আমরা স্বজন পোষণের দল নই। আমরা যদি ক্রোনিদের দল হতাম, তাহলে মনমোহন সিং প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতেন। সংঘাতটা কি ছিল? সংঘাতটা ছিল WTO-কে নিয়ে, এবং সমস্ত আলোচনায় তারা এই পুরো জনকল্যাণ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে বলছিল। এটাই ছিল প্রধান সংঘাত। তাই কংগ্রেস পার্টি শিল্পপতিদের পক্ষ নেয় না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এটাকেও থামতে হবে, কারণ কংগ্রেস পার্টি মুসলিনি দিয়ে তৈরি নয়। এর জন্ম মূলত এখানেই হয়েছিল, এবং আমরা বলি যে গান্ধীরও আগে, যখন দাদাভাই নওরোজি পভার্টি ইন ইন্ডিয়া লিখছিলেন, সেই ধারণাটির জন্ম এখানেই হয়েছিল, এই জায়গার বিশ্লেষণ থেকে। অথবা আমাদের প্রতীকগুলো, যেগুলো হলো বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্ম এবং ইসলাম। সুতরাং এই বৈচিত্র্য, এই বহু সংস্কৃতিবাদ, একটি জাতিরাষ্ট্র হিসাবে ভারত একটি সভ্যতা হিসাবে, যেটা আমাদের 5000 বছরের ইতিহাস। বর্তমানে তামিলনাড়ুতে গবেষণা চলছে এবং বলা হচ্ছে যে সিন্ধু সভ্যতা তামিলনাড়ুর সবচেয়ে প্রাচীন সভ্যতা। সুতরাং এই ভারতে দেখুন, ভারসাম্য একটি খুব প্রয়োজনীয় জিনিস। এবং যেহেতু আপনি বিহারে আছেন, বুদ্ধদেব সর্বদা একটি শব্দের কথা বলেন, সম্যক, মধ্যম পন্থা, ঠিক আছে? তাই আমরা সম্পূর্ণভাবে, কিন্তু আমি ভোটারের দৃষ্টিকোণ থেকে দেখছি, তারা দুজনকেই শুধু দুর্নীতিগ্রস্ত হিসেবে দেখে। আমি সেই প্রসঙ্গে আসছি।
আপনি বলতে পারেন আমি নই, কিন্তু আপনিও ঠিক ততটাই দুর্নীতিগ্রস্ত। তাহলে দুর্নীতিকে একটি ইস্যু হিসেবে তুলে ধরার কি মানে যখন আপনাকেই দুর্নীতিগ্রস্ত হিসাবে দেখা হচ্ছে? না, আমি সেই প্রসঙ্গে আসছি। দেখুন, সাধারণভাবে দুর্নীতি কোনো নৈতিক প্রশ্ন নয়। যে কোনো উপায়ে টাকা উপার্জন করা। আপনার যদি একটা বড় বাড়ি আর একটা বড় গাড়ি থাকে, সবাই আপনাকে সফল হিসেবে দেখবে। এটা আরেকটা সামাজিক রাজনৈতিক সংকট। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হন তারা তো এর দ্বারা ক্ষতিগ্রস্ত হন, এবং আমরা যদি এর কোনো বিকল্প নিয়ে আসি, সেটাও একটা ইস্যু হয়ে দাঁড়ায়। কিভাবে? কর্ণাটকের বাজেট আমাদের থেকে বড়, অনেক বড়। অর্থনীতিতে এবং জিডিপিতে এর ভূমিকা আমাদের থেকে বেশি। ইস্যুটা কি ছিল? ইস্যুটা ছিল সিএনকে নিয়ে। এমনটা নয় যে দুর্নীতি একটা ইস্যু হয়ে ওঠে না। আপনার যদি মনে থাকে, হ্যাঁ, পেসিএমই ছিল প্রধান বিষয়, তো ওটা সেই একই কংগ্রেস, আর ইনি সেই নেতা যার কথা আপনারা বলছেন। অভিযোগটাও একই। তাহলে এটা একটা ইস্যু হয়ে গেল কি করে? এমনটা নয় যে আমাদের নেতারা শিল্পপতি নন, তারা বড় শিল্পপতি। কিভাবে এই ইস্যুটা তৈরি করা হলো? জনগণের উপর আসলে কি প্রভাব পড়ছে তা নিয়ে কে কথা বলছে? মানুষ কিছুক্ষণের জন্য এটাকে উপেক্ষা করে। ধরুন যে আপনি একজন বদমাশ। আপনার ভাবমূর্তিটা হলো যে আপনি এলাকার গুন্ডা, কিন্তু আপনি যদি গিয়ে কাউকে মারধরের হাত থেকে বাঁচান, তাহলে আপনি রবিনহুড। কে বড় বদমাশ, কে বেশি দুর্নীতিগ্রস্ত, কে? স্বাভাবিকভাবেই বড় দল হলো বিজেপি, বড় নেতা হলেন নরেন্দ্র মোদীজি, আর তার বড় বন্ধু হলেন আদানি। ধন্যবাদ। এখানে আসুন। উপমুখ্যমন্ত্রী কেন শুধু ইবিসি থেকে? না, এই বিষয়ে আমাদের ইনচার্জ বলেছেন যে আরও উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। এবং যখন আমরা বারবার বলি সকলের অংশগ্রহণ, এর মানে হলো সকলের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।